কিন্তু পুলিশের মধ্যে একটা অংশ তৃণমূলের দালাল রয়েছে, যাদেরকে তৃণমূল পুলিশ বলে লোকে চেনে। এদের জন্য দুনিয়ায় এত সমস্যা। দেখুন, পশ্চিমবাংলার মানুষকে উনি মুখ বন্ধ করতে পারবেন না। বন্দুকের নল আর পুলিশের গুলি দেখিয়ে, ভয় দেখিয়ে উনি রেখে দিয়েছেন। ডায়মন্ড হারবারে 7.5 লক্ষ ভোটে কেউ যেতে এখন তো বলেন না, কারণ লোকে বুঝে গেছে কিভাবে ভোটে যে বিরোধিতা করছে তাকেই মারতে হবে, তাকেই ফলস কেস দিতে হবে। এটা পশ্চিমবাংলার কালচারে পরিণত করে ফেলেছে। উনি এত পদত্যাগ করেছেন, মুখ্যমন্ত্রী চেয়ারটার থেকে পদত্যাগ করে একটা ডিক্লারেশন দিন না যে ওনার পরিবারে আর কেউ কোনোদিন মুখ্যমন্ত্রী হবে না। ক্ষমতা আছে দিন না। চেয়ারের লোভটা সব থেকে বেশি, ওটাকেই ভাঙতে হবে। এটা নিয়েই লড়াই। যেদিন গদি যাবে সেদিন লোকে চোর বলে না। দাদা, নতুন বছরের শুরুতেই খুন, মালদায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তৃণমূল কাউন্সিলর। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বললেন তার এই হত্যার পিছনে দায়ী মেনলি হচ্ছে পুলিশের ব্যর্থতা। পুলিশ মন্ত্রী তার মালদার তৃণমূল কাউন্সিলর নিজের দপ্তরকে যদি নিজে বলে যে এর ব্যর্থতা, তাহলে আমি কি বলবো বলুন? 2021 সালের পরে বিরোধীরা যখন মার্ডার হয়েছিল, তখন আপনার পুলিশের ব্যর্থতা ছিল না আপনার অনুপ্রেরণা ছিল? এর উত্তর দেওয়া উচিত ছিল। আপনি নিজেকে, লোকে আপনাকে সম্মান করে, আপনি গদিতে বসে আছেন এই জন্য। যেদিন গদিতে থাকবেন না, সেদিন আপনাকে মানুষ যদি সম্মান করে, তাহলে বুঝতে হবে সেটা সম্মান। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে। বুদ্ধবাবু, মানুষ ওনাকে সম্মান করে। যেদিন গদি যাবে সেদিন লোকে চোর বলে না। আপনি আটকাতে পারবেন না পশ্চিমবঙ্গে যে অবস্থায় নিয়ে গিয়েছে। দাদা, তিনি নিজে পুলিশ মন্ত্রী হয়ে কখনো প্রেস কনফারেন্সে বলছেন নিচু তলার পুলিশরা ঘুষ খায়, এদিকে গতকাল প্রেস কনফারেন্সে তিনি বললেন উঁচু তলার পুলিশরা ব্যর্থ। পশ্চিমবাংলায় আগামী দিনে পুলিশ বিক্ষোভ যদি হয়, একবার হয়েছিল বাংলায়, তাহলে আমরা আশ্চর্য বোধ করব না। কারণ পুলিশের মধ্যে আমি আপনাকে বলি, প্রচুর সৎ পুলিশ অফিসার রয়েছে, যারা প্রশাসনে বসে 1 পয়সা ঘুষও নেন না এবং সঠিকভাবে প্রশাসন চালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের মধ্যে একটা অংশ তৃণমূলের দালাল রয়েছে, যাদেরকে তৃণমূল পুলিশ বলে লোকে চেনে। এদের জন্য দুনিয়ায় এত সমস্যা। মুখ্যমন্ত্রী সন্দেশখালী গেছিলেন, আমরা যেমনটা জানি। সন্দেশখালী গিয়ে তিনি বললেন সন্দেশখালীতে কোনো ঘটনা ঘটলে নাকি 1 সেকেন্ডের মধ্যে তার কানে আসে। সারা পশ্চিমবাংলার ঘটনা না হয়ে শুধু কি সন্দেশখালীর ঘটনাই ওনার কানে আসে? জীবনে কটা সত্যি কথা বলেছেন? বাংলাটা আর বাংলা থাকছে না। বাংলাটা কি জায়গায় চলে যাচ্ছে? দিনের পর দিন লোকে খুন, মার্ডার, রেপ হচ্ছে। আরজি করের ঘটনার কোনো তদন্ত কিনারাই হলো না, একজন ধরা পড়া ছাড়া। কেন না? প্লেস অফ অকারেন্সটা ডিস্ট্রয় হয়ে গেল। আপনি সরকারি ভাবে প্লেস অফ অকারেন্স পুলিশের তরফ থেকে করিয়ে দেওয়া হলো। কে করালো? অনুপ্রেরণায় হয়ে গেল। এগুলোর হিসাব হবে। আজকের দিনে দাঁড়িয়ে যারা বিরোধিতা করছে তারা ভয় পাচ্ছে না। তারা জেল খাটারও ভয় পায় না, তারা মৃত্যুরও ভয় পায় না। মানুষ একবারই মরে, দুবার না। আপনি যেমন বাংলার অবস্থার কথা বললেন, মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না বা ছুটতে হবে না। রাজ্যটা কি ভাতার উপর চলছে? রাজ্যে চাকরি দিতে পারেন না, চাকরি চুরি করেন, তো ভাতার ওপর চলবে না তো কিসের ওপর চলবে? আর ভাতা দিচ্ছেন বলে আপনি কি মাথা কিনে নিয়েছেন? নিজের পকেটের পয়সা দিয়ে দিচ্ছেন নাকি? আপনি দিচ্ছেন ভাতা। ভাইপো কি গাড়িতে চলে? কি যোগ্যতা আছে? মেম্বার অফ পার্লামেন্টের মাইনে কত? যে স্ট্যাটাসে চলে। আপনার নিজের পয়সা থেকে ভাতা দিচ্ছেন নাকি? গরিব মানুষ, তাদের ভাতা প্রয়োজন, হক, রাইট, রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার আছে তাদের। নিজের পকেট থেকে দিলে আমি বুঝতাম।
লিপস এন্ড বাউন্সের পয়সা থেকে দিচ্ছেন নাকি? নিজের পকেট থেকে দিচ্ছেন? সরকার দিচ্ছে। সরকারের টাকাটা আপনার আমার করের টাকার থেকে দেওয়া হচ্ছে। আপনি ক্রেডিট নেবার কে? যে আপনি দিচ্ছেন? কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে উনি তো একের পর এক টাকার হিসেবই দিয়ে গেল শুধু। উনি সারা জীবন তো শুধু হিসেবই দিয়ে যান। 1984 সালে নাকি শোনা যেত উনি হিসেব দিতেন, উনি নাকি ডক্টরেট। এখন নাকি উনি লেখেন না। উনি এমএ, বিএ, এলএলবি, এমকম, বিকম সব একসাথে করেছেন। উনি নিজে বলেছেন, আমি বলি। তা উনি তো হিসাবই শুধু দিয়ে যান না, টাকা থেকে আরম্ভ করে ওনার নিজের ডিগ্রিরও উনি হিসাব দিয়ে যান। কত কি হিসাব দিয়ে যান সেটা উনিই ভালো বলতে পারবে, দুনিয়ায় আর তো কেউ বলতে পারবে না। মুখ্যমন্ত্রীর পরেই অভিষেক ব্যানার্জিও বললেন সন্দেশখালি গিয়ে নাকি মুখ্যমন্ত্রী মা বোনেদের মুখ বন্ধ করে দিয়েছে। দেখুন, পশ্চিমবাংলার মানুষকে উনি মুখ বন্ধ করতে পারবেন না। বন্দুকের নল আর পুলিশের গুলি দেখিয়ে, ভয় দেখিয়ে উনি রেখে দিয়েছেন। ডায়মন্ড হারবারে 7.5 লক্ষ ভোটে কেউ জেতে? এখন তো বলেন না, কারণ লোকে বুঝে গেছে কিভাবে ভোটে জিতেছে। এত দম থাকলে ভাইপোকে ডায়মন্ড হারবারে না দাঁড় করিয়ে তমলুকে দাঁড় করালো না কেন? আপনি তো নাকি বিজেপির খুব বড় বিরোধী, চেষ্টা করে দেখতে পারতেন। পশ্চিমবাংলায় কি হয় এটা এখন সারা পৃথিবীর লোক, আপনি দেখুন তো, একটা রাজ্য দেখান ভোটের পরে যে হিংস্রতা পশ্চিমবাংলায় দেখা যায়, দেখে এটাকে পশ্চিমবাংলা মনে হয় না, এটাকে কোনো টেররিস্টদের জায়গা মনে হয়। আর এই করে কারা? কোন সরকার এটা করেনি, একমাত্র এই যে বর্তমান সরকার এটা করে। যে বিরোধিতা করছে তাকেই মারতে হবে, তাকেই ফলস কেস দিতে হবে। এটা পশ্চিমবাংলার কালচারে পরিণত করে ফেলেছে। মানুষ আর মরতে আর জেল খাটতে ভয় পায় না, এটা ওনাদের বোঝা উচিত। দাদা আপনি যেমনটা বললেন বিজেপির বিরোধী, সেখানে মুখ্যমন্ত্রী এটাও বললেন যে সিপিএম এবং বিজেপি তার বিরুদ্ধে চক্রান্ত করে তার উপর নাকি অনেকবার হামলাও হয়েছে। এরকম কথা উনি যখন 2000 সাল থেকে যখন তিনি সারা সর্বভারতীয় রাজনীতিতে এসেছিলেন তখন থেকেই উনি বলতেন। ওনাকে সবসময় শুধু ওটা মারার ভয় দেখানো হয়, ওনাকে সবসময় এটা করা হয়। আপনি যদি 1984 সাল থেকে ওনার ইতিহাস দেখেন, আপনি যদি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরগুলো দেখেন, ওখানে প্রতিটা 6 মাস অন্তর করা হয়। আমার মনে হয় ওনার একটা ওই একটা লাউড স্পিকার রেখে দেওয়া উচিত, যেটা 3 মাস 4 মাস অন্তর অন্তর কনস্ট্যান্টলি বাজতে থাকবে, বা সারাদিনেও যদি বাজাতে থাকেন ইয়ে হবে। উনি সবসময় বলতে থাকে, উনি সবসময় ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। ভোট আসলে দেখেন না, পা ভেঙে গেল, কখনো মাথা ফেটে গেল। তো এটা ভোট আসবে, আবার এই 2026 সালে ভোট আসবে না, আপনি দেখবেন আবার কিছু একটা ওনারই হবে, ওনাকে কেউ মারার চেষ্টা করেছে। এটা হবে, এটা হয়, এটা ওনার ক্ষেত্রে হয়, আর কারুর ক্ষেত্রে হয়? এটা ওনার ক্ষেত্রেই হয়, সারা জীবন হয়, সারা জীবন হবে, আরো হতে থাকবে। আমরা চাই 26 সালের আগে আবার একটা উনি বলুন যে ওনার পা ভেঙেছে বা মাথা ভেঙেছে বা মাথা ফেটেছে, কিছু একটা ফেটেছে বলুন। ওটা সবসময় উনি বলতে থাকেন। দাদা তিনি নিজের পুলিশ মন্ত্রী হয়ে যেখানে বলছেন পুলিশের ব্যর্থতা, তার নিজের দলের নেতা বা কাউন্সিলরদের উপর মানে অ্যাটাক হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পশ্চিমবাংলায় কোনো নিরাপত্তা আছে নাকি? তাহলে আরজি করের ঘটনা ঘটতো না। পশ্চিমবাংলায় সাধারণ মানুষের কোনো নিরাপত্তা আছে নাকি? পোস্টপোল ভায়োলেন্স হতো নাকি? যারা যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের ফলস কেস দিয়ে তুলে নিচ্ছে, হয় নাকি? আপনি ধরুন তো, কোন সভ্য দেশে এই জিনিসটা হয়? কোন সভ্য দেশে এই জিনিসটা হয়? একটা লোক পরীক্ষা দেয়নি তার চাকরি হয়ে গেল, হয়? একটা লোক পরীক্ষা দেয়নি তার চাকরি হয়ে গেল, হয়? সারা ভারতবর্ষে আছে এই জিনিস, হয়েছে, এখনো হচ্ছে। এই সরকারকে পশ্চিমবাংলা থেকে তাড়াতে, সেইটা নিয়ে আমাদের লড়াই। দেখুন, রাজনীতি আসবে, রাজনীতি যাবে, মুখ্যমন্ত্রী আসবে, মুখ্যমন্ত্রী যাবে। এখন উনি যদি ভেবে থাকেন যে দেহত্যাগ মানে পদত্যাগ, হ্যাঁ, সেটা আমরা হতে দেবো। আর আমার পরিবার বসে গেছে মানে আমার পরিবারই সারা জীবন থাকবে, এখানে অনেকেই আছে রাজনীতিতে ক্ষমতার জন্য আসেন না, দেশকে পরিবর্তন করার জন্য আছেন, এরকম সংখ্যার মানুষ প্রচুর পশ্চিমবাংলাতে আছে। উনি এত পদত্যাগ করেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারটার থেকে পদত্যাগ করে একটা ডিক্লারেশন দিন না যে ওনার পরিবারে আর কেউ কোনোদিন মুখ্যমন্ত্রী হবে না, ক্ষমতা আছে দিন না। চেয়ারের লোভটা সব থেকে বেশি, ওটাকেই ভাঙতে হবে, এটা নিয়েই লড়াই। দাদা আপনারা যে আপনি তো একজন আইনজীবী, আপনারা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন এটা কতটা সফল বা কতটা এগোলো বলে মনে হচ্ছে? দেখুন, প্রায় 12-13 বছর ধরে আমরা এই লড়াইটা করছি।
2012 টেট হয়েছিল, সেই তখন থেকে আজকে 2024 সাল। সফল এই জন্য কারণ আগে যখন মামলা করতাম দুর্নীতি নিয়ে তখন অনেকে বিশ্বাস করতো না। আজকে আপনি যদি সারা ভারতবর্ষ কেন, সারা পশ্চিমবাংলা কেন, যেখানেই যান লোকের মধ্যে এটা বুঝে গেছে যেটা হয়। এবং সব থেকে বড় কথা, রাজ্য সরকার কোর্টে অ্যাডমিট করছে যে হ্যাঁ কিছু হয়েছে। যারা যারা আজকে আন্দোলন করছেন বা অনেকে ভাবছেন চাকরি যাবেন, রাজ্য সরকার নিজে বলছে হ্যাঁ কিছু হয়েছে, কিন্তু কতটা হয়েছে সেটা বলছে না। আমার কথা নয় এটা যে আমার সফলতা বা আমি আমি কি করেছি না করেছি, এটা রাজ্য সরকার বলছে যেটা হয়েছে। সাধারণ মানুষ এগুলোকে বলবে যে বাংলাকে কালিমা লিপ্ত করছে, অমুক করছে, আমার কথা না। রাজ্য সরকার তো নিজে কোর্টে স্ট্যান্ড নিতে পারে কিছু হয়নি, সেটা কিন্তু নিতে পারছে না। আর কত হয়েছে সেটাও বলছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় আপনারা সফল কোথাও না কোথাও গিয়ে? কিছু তো আমরা মানুষকে চেষ্টা করেছি। দেখুন, আদালতে মামলা করে প্রচুর মানুষ কিন্তু চাকরি পেয়েছেন। সবাই পাবে কথা বলছি না, বা আদালতে মামলা করলেই চাকরি পাবে কথা বলছি না। আপনি 2012 টেট, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, SLST, 14 টেট আপনি যদি দেখেন, প্রচুর মানুষ আদালতে এসে আদালতে আইনি লড়াই লড়ে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট 3 ধাপ লড়ে চাকরি পেয়েছে। কিছুদিন আগে পুলিশ কনস্টেবলের 2 মেয়েকে, অনগ্রসর শ্রেণী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের চাকরি দেওয়া হয়নি। কেন? তাদের সার্টিফিকেটে, এনরোলমেন্ট সার্টিফিকেটে প্রেসক্রাইব ফরম্যাটে ছিল না। সেটা দেবার দায়িত্ব কার? পুলিশের, এসপি। তাদের চাকরিটা হলো না। তারাও কিন্তু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে লড়েছেন। গরিব 2 ভদ্রমহিলা, ইয়ং মেয়ে, হাইকোর্টে জিতেছেন, সুপ্রিম কোর্টে লড়ে জিতে চাকরি পেয়েছেন। তাই এ রাজ্যে এখনো সততার সাথে লড়াই করার মানুষ রয়েছে। আপনি টেট 2014 দেখুন, টেট 2012 দেখুন। আমি তো 2012 সালের টেট থেকে বলছি, ওই আমল থেকে তো মামলা করছি। প্রচুর মানুষ সৎ পথে, আইনি পথে লড়াই করে চাকরি পেয়েছে এবং নিজের চাকরিটা পাওয়ার জন্য লড়ে চাকরি পেয়েছে। অসতের কথা আমি বলছি না, কিন্তু সৎভাবে পেয়েছে এবং আদালত আছে বলে এখনো পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আছে বলে কিছু মানুষ এখনো আইনি পরিষেবা এবং আইনি সেবা পাচ্ছেন এবং তারা আদালতের ওপর ভরসা রাখছেন। এবং আদালতও প্রত্যেকটা কোর্ট মানুষের জন্য কাজ করে।